Assalamu alaikum, my dear students. Hope all of you are well by the grace of Almighty Allah. In our previous class, we have completed lesson 1 and 2 of Unit 11. Today, we are going to discuss the remaining two lessons. Lesson 3, Bangladeshis in Italy, and Lesson 4, Bangladeshi community in the UK. So, we will learn Bangladeshis in Italy. That means Lesson 3 in a nutshell. Bangladeshis in Italy. So if we go through the passage, we can see that Bangladeshis living in Italy are very much cordial to Bangladeshi tourists, and they usually try to entertain the tourists. So আমরা এখানে দেখেছি যে তারা কিভাবে আসলে বাংলাদেশিদের প্রতি কর্ডিয়াল। দেখো, একজন ইউরোপিয়ান ট্যুরিস্টদের কাছে যেখানে সে একটা সানগ্লাস বিক্রি করছে 18 ইউরোতে, সেখানে একজন বাঙালির কাছে সে সানগ্লাসটা বিক্রি করেছে 4.5 ইউরোতে। সো দে আর ভেরি কর্ডিয়াল টু বাংলাদেশি ট্যুরিস্ট, যেটা বোঝা যাচ্ছে। এবং মানে দে সেল থিংস টু Bangladeshis at a very cheaper rate. So Bangladeshis in Italy work very hard. They earn 1000 euro per month, এবং they live frugally and they are able to save some money. অ্যাকচুয়ালি তারা কেন এই ফ্রুগালিটির মানে ফ্রুগাল লাইফ লিড করে, কারণ they usually send money to their home, that is why they need to save the money. এবং তারা অ্যাকচুয়ালি বিজনেসম্যান। ম্যাক্সিমাম ইটালিয়ানরাই বাংলাদেশি যারা মাইগ্রেন্টস আছে যারা ইতালিতে, তারা হচ্ছে বিজনেস করে এবং their entrepreneurship is really praiseworthy. ঠিক আছে? So one cannot but be touched by their generosity. So this is all about Bangladeshis in Italy, and we will go for details for Bangladeshi communities in the UK. That is lesson 4. So let's have a look on lesson 4. Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. বাংলাদেশ থেকে ব্রিটেনে যারা মাইগ্রেশন করেছিল, মানে যারা সেখান থেকে স্থানান্তরিত হয়েছিল, যেটা শুরু হয়েছিল 1930-এর দশকে, এবং এটা অ্যান্ড ওয়াজ প্রিডমিনেন্টলি আ সিলেটি ফিনোমেনন, এবং যেটা ছিল মানে চিফলি সিলেটিদের ঘটনাকে বেস করে। ঠিক আছে? ম্যান অফ দিস পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া employed by the British ship companies first started the process of migration. এবং এই নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষেরা ব্রিটিশ জাহাজ কোম্পানির দ্বারা তারা এমপ্লয়েড হয়েছিল, মানে তাদেরকে ওখান থেকে জব দেওয়া হয়েছিল ব্রিটিশ শিপ কোম্পানিজ, জাহাজ কোম্পানিগুলোর মাধ্যমে, এবং সেখান থেকেই তারা প্রথম তাদের এই যে অভিবাসনের যে কাজটা, প্রক্রিয়াটা, সেটা শুরু করেছিল। আচ্ছা, these men were largely illiterate and belonged to the landless peasantry. এই যেসব মানুষকে এমপ্লয় করা হয়েছিল তারা মূলত বেশিরভাগই ছিল অশিক্ষিত, নিরক্ষর ছিল, এবং বিলং টু দ্য ল্যান্ডলেস পিজান্ট্রি। পিজান্ট হচ্ছে কৃষক শ্রেণী, পিজান্ট্রি আমরা জানি, এবং এরা বেশিরভাগই ছিল অশিক্ষিত এবং ভূমিহীন কৃষক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল এরা। আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ডিউ টু লেবার শর্টেজ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই যে শ্রমিক সংকটের কারণে ব্রিটিশ গভর্নমেন্ট এনকারেজড লেবার মাইগ্রেশন ফ্রম ইটস ফর্মার কলোনিস। শ্রমিক মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শ্রমিকের স্বল্পতার কারণে ব্রিটিশ সরকার তার যে মানে উপনিবেশ যেগুলো ছিল, কলোনি ছিল, বাংলাদেশ তো ব্রিটিশ কলোনি ছিল, তাই তো, এই জন্য তারা মানে তাদের যে পূর্বের যে উপনিবেশগুলো ছিল সেখান থেকে তাদের মানে শ্রমিকদের নিয়ে আসতে বেশি আগ্রহী ছিল, উৎসাহী ছিল। ঠিক আছে? দ্য পোস্ট ওয়ার ব্রিটিশ ইকোনমি ডিমান্ডেড চিপ অ্যান্ড প্ল্যান্টিফুল লেবার। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে মানে অর্থনীতির যে অবস্থা ছিল, ব্রিটিশের ভাঙা অর্থনীতি, তাদের দাবি ছিল যে চিপ, সস্তা এবং পর্যাপ্ত শ্রমিক, মানে শ্রমিকের দাবি ছিল তাদের। মাচ অফ হুইচ ওয়াজ রিক্রুটেড ফ্রম সাউথ এশিয়া, আর যাদের বেশিরভাগই নেওয়া হয়েছিল সাউথ এশিয়া থেকে।
আচ্ছা, সিন্স সিলেট হ্যাড অলরেডি ফোর্সড আ স্ট্রং লিঙ্ক উইথ দ্য ইউকে, যেহেতু সিলেটের সাথে অলরেডি একটা তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, যেহেতু আগে থেকেই শিপিং কোম্পানিজগুলো তাদেরকে এমপ্লয় করেছিল, সো তাদের সাথে ইউকের অলরেডি একটা স্ট্রং বন্ডেজ তৈরি হয়ে গেছে, লিঙ্ক তৈরি হয়ে গেছে। মোস্ট নিউ লেবার ওয়াজ ড্রন ফ্রম দেয়ার, এজন্য সেখান থেকেই তাদের মানে শ্রমিক নেওয়া, নতুন অধিকাংশ শ্রমিকই সেখান থেকে নেওয়া হয়েছিল, যেহেতু তাদের সাথে অলরেডি একটা লিঙ্ক ছিল আগে থেকেই। সিলেট ইজ বেসড ইন দ্য ইউকে, হেল্পড ইচ আদার টু ইন্টিগ্রেট ইন্টু দ্য নিউ সোসাইটি। সিলেটিরা যারা ইউকে ভিত্তিক ছিল, মানে ইউকেতে যারা অলরেডি বসবাস করা শুরু করেছিল, একজন একজনকে সাহায্য করেছিল ইন্টু দ্য নিউ সোসাইটি, ইন্টিগ্রেট ইন্টু দ্য নিউ সোসাইটি, একটা নতুন সমাজে নিজেদেরকে একত্রিত করতে, বাই প্রোভাইডিং ক্রেডিট, অ্যারেঞ্জিং ডকুমেন্টস অ্যান্ড গ্র্যাজুয়ালি স্প্রেডিং দ্য নেটওয়ার্ক। হ্যাঁ, তারা নতুন সমাজে একীভূত হয়েছিল, একজন আরেকজনকে সম্মানের দেওয়ার মাধ্যমে কাগজপত্রের ব্যবস্থাগুলো করে দিয়েছিল, ডকুমেন্টসগুলোর নথিপত্র ব্যবস্থা করে দিয়েছিল, এবং তারা তাদের যে নেটওয়ার্কটা সেটা বিস্তার করেছিল। ঠিক আছে, আচ্ছা, ডিউরিং দ্য 1950s, এই 1950-এর দশকে দেখা গেছে যে দ্য নাম্বারস ইনক্রিজড ড্রামাটিক্যালি, এই যে এদের যে সংখ্যাটা, বাঙালিদের যে সংখ্যাটা ইউকেতে, সেটা খুব নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছিল। হাউএভার, অ্যালং উইথ পিপল ফ্রম পুয়ারার ব্যাকগ্রাউন্ডস, যাই হোক, দরিদ্র, শুধুমাত্র যে দরিদ্র প্রেক্ষাপট থেকে এসেছিল, মানে তারা দরিদ্র প্রেক্ষাপট থেকে আসা মানুষগুলোর সাথে সাথে a small number of urban upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. শুধুমাত্র যে মানে দরিদ্র প্রেক্ষাপট থেকে আসা লোকজনদের সাথে সাথে স্বল্প সংখ্যক শহরের উচ্চ শ্রেণীর এবং মধ্যম শ্রেণীর বাংলাদেশিরাও এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই উচ্চশিক্ষার জন্য সেখানে আগমন করেছিল এবং সেখানে স্থায়ী হয়েছিল। ঠিক আছে, সো তারা সেখানে যে শুধু যারা লেবার শ্রেণীর লোকজনই গিয়েছে সেটাও না, এমনকি যারা উচ্চ বা মধ্যবিত্ত শ্রেণীর লোকজন তারাও গিয়েছিল, সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল, ইভেন অনেকে উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়েছিল। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য 2001 সেন্সাস, 2001 সালের আদমশুমারি অনুযায়ী 2,83,063 Bangladeshis lived in the UK, which is 0.5% of the total population. এমনকি ইউকেতে 2,83,063 বাংলাদেশি বসবাস করত, যা মোট জনসংখ্যার প্রায় 0.5%। ঠিক আছে, সো এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। In Britain, they are primarily concentrated in Greater London and the third generation of Bangladeshi population. ব্রিটেনে তারা প্রথমত গ্রেটার লন্ডনে একত্রিত হয়েছিল এবং বাংলাদেশি জনসংখ্যার তৃতীয় প্রজন্ম। ঠিক আছে, মানে গ্রেটার লন্ডনেই তারা প্রাইমারিলি একত্রিত হয়েছিল এবং তৃতীয় প্রজন্ম যারা দোজ বর্ন অ্যান্ড ব্রেড ইন ব্রিটেন, যারা ব্রিটেনে জন্মগ্রহণ করেছিল এবং লালিত পালিত হয়েছিল, কনস্টিটিউট হাফ অফ দ্য কমিউনিটি। যারা হচ্ছে এই ব্রিটেনের তাদের যে সম্প্রদায়টা ছিল তার মোটামুটি হাফ, মানে এটা ভাবা যায় না যে অর্ধেকটাই তাদের দ্বারা গঠিত হয়েছিল। সো দ্য লার্জেস্ট বাংলাদেশি পপুলেশন outside London is located in Oldham and the others are scattered across Birmingham, Luton and Bradford. এবং লন্ডনের বাহিরে সবচেয়ে বেশি সংখ্যায় বাংলাদেশিরা অবস্থান করেছে ওল্ডহ্যামে এবং অন্যান্যরা ছড়িয়ে রয়েছে বার্মিংহামে, লুটনে এবং ব্র্যাডফোর্ডে। ব্রিটিশ বাংলাদেশিস আর প্রিডমিনেন্টলি মুসলিমস, এবং ব্রিটিশে যে বাংলাদেশিরা ছিল তারা মূলত মুসলমান। এবং স্টাডিজ রিভিলস দ্যাট দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড জেনারেশন বাংলাদেশিস সিম টু আপহোল্ড দেয়ার মুসলিম আইডেন্টিটি রেদার দেন দেয়ার আইডেন্টিটি অ্যাজ বাংলাদেশিস। এবং গবেষণায় দেখা যায় যে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশিরা তাদের বাংলাদেশি পরিচিতির চেয়ে মুসলমান হিসেবে নিজেদেরকে বেশি পরিচিত করতে চায়, তুলে ধরতে চায়। ঠিক আছে, সো however
The absence of a strong tie does not mean that the Bangladeshi community is completely detached from their homeland. যাই হোক, এই যে তাদের যে একটা বন্ধনের অভাব, হ্যাঁ, যে একটা বন্ধনের অভাব রয়েছে মনে হচ্ছে, এই মজবুত বন্ধনের অনুপস্থিতিতে এটা বোঝায় না যে তারা বাংলাদেশি যে সম্প্রদায় রয়েছে তারা মাতৃভূমি থেকে, তাদের হোমল্যান্ড থেকে সম্পূর্ণভাবে ডিটাচড, বিচ্ছিন্ন, ঠিক আছে, সেটা কিন্তু বোঝায় না। In the era of globalization and social networking, like other diaspora communities, British Bangladeshis are also linked to their countries of origin by phone, mail, internet and television. সো এই যে বিশ্বায়নের এই যুগে এবং সামাজিক নেটওয়ার্কিংয়ের যুগে অন্যান্য ডায়াসপোরা সম্প্রদায়ের মতো ব্রিটিশ বাংলাদেশিরা তাদের যেখানে তাদের অরিজিন, যেখানে তাদের জন্ম হয়েছে, তাদের হোমল্যান্ড, সেই দেশের সাথে ফোন, মেইল, ইন্টারনেট এবং টেলিভিশনের মাধ্যমে যুক্ত থাকছে, ঠিক আছে। এবং বাই দ্য ভার্চু অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে, প্রযুক্তিগত অগ্রগতির কারণে কমিউনিকেশন অফ নিউজ ইজ র্যাপিড অ্যান্ড সাস্টেইনড। এই যে কমিউনিকেশনটা, আমাদের যে যোগাযোগটা, সেটা খুব দ্রুত হয়েছে এবং খুব টেকসই হয়েছে, ঠিক আছে, মানে মজবুত হয়েছে আরও। হুইচ গিভস মাইগ্রেন্ট কমিউনিটিজ আ সেন্স অফ বিলঙ্গিং টু মাল্টিপল হোমস, যেটা তাদেরকে কি দিয়েছে, যা এইসব অভিবাসী সম্প্রদায়কে একাত্মতার চেতনা, একাধিক মানে তারা যে মাল্টিপল হোমে বিলং করছে, যেমন ইউকেতেও তাদের হোম আছে, তাদের হোমল্যান্ডেও তাদের হোম আছে। এই যে বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং, যে তারা হ্যাঁ বিভিন্ন হোমে তারা বিলং করছে, এই জিনিসটা তাদের মধ্যে আরও বেশি দৃঢ় করছে। ইন পার্টিকুলার, the first generation of migrants continues to regard Bangladesh as central to their identity. বিশেষ করে অভিবাসীদের প্রথম প্রজন্ম যারা, তারা বাংলাদেশকে তাদের পরিচিতির মূল মনে করে, একেবারে মানে তারা তাদের অরিজিনটাকে ভুলে যেতে চায় না, ঠিক আছে। সো আমরা এখানে আসলে দেখতে পেলাম যে ইউকেতে যারা বসবাস করছে, ব্রিটেনে যারা আছে, এখন তো অনেকেই আছে যারা বিভিন্ন জায়গাতে সিনেটর হিসেবে বা বিভিন্ন পলিটিক্যাল পোস্টে নিজেদেরকে খুব মানে শক্তভাবে এস্টাবলিশ করেছে, পলিটিক্যালি এস্টাবলিশ করা তাদের জায়গাটাকে। সো এটা আসলে খুব বড় একটা ব্যাপার বাংলাদেশিদের জন্য। এবং বাংলাদেশিরা অনেকেই আছে, বাংলাদেশি বংশোদ্ভূত অনেকেই আছে ইউকেতে, যারা টেকনোলজি বলো, সায়েন্সের ক্ষেত্রে বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের নিজেদের খুব মানে বেশ তাদের যে পাওয়ার, তাদের যে জায়গা, তাদের নিজেদের যে সক্ষমতা, সেটাকে প্রকাশ করতে সক্ষম হয়েছে, ঠিক আছে। সো ইমিগ্রেন্টরা শুধু যে বাধ্য হয়েই দেশের বাইরে গিয়ে স্থানান্তরিত হয়েছে বা সেখানে সেটেল হয়েও হয়তো তখন হয়তো খুব সুখকর ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে সব দেশেই তারা তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তিকে মানে প্রতিষ্ঠিত করার মতো একটা সক্ষমতা তাদের তৈরি হয়েছে। সো এই ছিল টোটাল ডায়াসপোরা নিয়ে আলোচনা, মাইগ্রেশন, ইমিগ্রেশন, হ্যাঁ, মাইগ্রেশন নিয়ে আলোচনা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো টোটাল লেস ইউনিটটা। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ইউনিট 12 দিয়ে শুরু করব। ইউনিট 12টাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। সো এই লেসনগুলো তোমরা একটু ভালো করে পড়ে শেষ করে ফেলো, সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু ভালো করে দেখবে আশা করি। আর হচ্ছে এগুলোর উপর যে মডেল কোশ্চেন আছে, তোমাদের বাসায় যার কাছে যে বই আছে নিশ্চয়ই এগুলোর উপর মডেল কোশ্চেন আছে। মডেল কোশ্চেনের তোমরা যেটাতে বেশি ভুল করে থাকো, মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো থাকে, সেইগুলোতে দেখা যায় যে তোমরা অনেক বেশি খারাপ করো, ঠিক আছে। অনেক বেশি তোমাদের বইগুলোতে যে মডেল কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলোতে অনেক বেশি করে প্র্যাকটিস দেওয়া থাকে, 20-25টা 26টা বা 30টা এরকম করে অনেকগুলো করে প্র্যাকটিস দেওয়া থাকে। সো আমি আশা করব তোমরা সেই প্র্যাকটিসগুলো একটু পড়ার চেষ্টা করবে, তাহলে সেখান থেকে তোমাদের যে মানে সিনোনিম অ্যান্টোনিমগুলো আসে, শুধু যে ইংলিশ সেকেন্ড পেপারে আসে তাও না,
আমরা দেখি যে মাল্টিপল চয়েস কোশ্চেনেও কিন্তু অনেক বেশি সিনোনিম অ্যান্টোনিম থেকে আসে। তো সেক্ষেত্রে তোমরা এটা যদি একটু ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, আশা করি অনেক ভালো করতে পারবে। ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।